রাইড শেয়ার যারা করে তাদের এটা খুবই প্রয়োজন। কারণ দিনে যদি একটা রাইড শেয়ার করে যদি 500 টাকার তেল যায়, সেখানে তার 250 টাকার তেল যাবে। এটা চিন্তা করলে কিন্তু সে আলটিমেটলি মাসে অনেক টাকা সেভ করতে পারবে, যে কারণে তাদের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তাদের চাহিদার শীর্ষে। এছাড়াও একটা মিডল এইজের যারা যারা সরকারি চাকরিজীবী বা আদার্স যারা মানে প্রতিদিন 100-200 কিলো গাড়ি রান করে, বেশি রাইড করে, তাদের জন্য এটা খুবই দরকার। যারা দিনে 5-10 কিলো রাইড করে, আমি মনে করি যে তাদের এতটা প্রয়োজন পড়ে না। আপনি যখন শুরু করেছিলেন তখন কোনো সমস্যায় পড়েছিলেন কিনা, বড় ধরনের বা মানে যে হোক কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করছেন কিনা? প্রবলেম যেটা ফেস করছি সেটা হলো যে গাড়ির টান ঠিক ছিল না, বন্ধ হয়ে যাইতো। তারপরে আমার যে ফুয়েল কনজাম্পশন যেটা সেভ হওয়ার কথা ছিল সেটা হচ্ছিল না, মানে আউট অফ কন্ট্রোল ছিল আর কি। তারপরে যখন বাতাসটা ঠিক মতো কন্ট্রোল করতে পারলাম, দেন জিনিসটা খুব সহজ হয়ে গেল। এরপরে আস্তে আস্তে কিন্তু অনেক ধাপ এটা নিয়ে আলোচনা করতে হয়েছে বা এটা ঘাটাঘাটি করতে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। এই এলপিজি সেটআপ করতে কি কি যন্ত্রপাতি লাগে? এলপিজি সেটআপ করতে মূলত একটা এলপিজি ধারণের জন্য একটা সিলিন্ডার, একটা ভ্যাপোরাইজার। আসলে আমরা যেটাকে কিট বলি, এটাকে কিট বলে না, এটাকে বলা হয় ভ্যাপোরাইজার। আর প্রাইভেট কারে যেটা ইউজ করা হয় ওইটা হলো কিট। কিটের দুইটা অংশ থাকে, একটা হলো ওয়াটার থাকে এলপিজির, একটা সাইডে থাকবো গরম পানি আর একটা সাইডে থাকবো গ্যাস। ওই গরম পানি গ্যাসটাকে বাষ্পায়িত করব, ইঞ্জিন চলবে, এটা প্রাইভেট কারের ক্ষেত্রে। আর মোটরসাইকেলের ক্ষেত্রে হলো শুধু ভ্যাপোরাইজার, অর্থাৎ এই যে ডিভাইসটা এটার কাজই হলো গ্যাসকে ভ্যাপোরাইজ করে দেওয়া, যে কারণে এটাকে বলে ভ্যাপোরাইজার। আর এর সাথে আরো 9-10 আরো 10টা আইটেম আছে, যেটা হলো টি লাগে, আই লাগে, এয়ার ম্যানিপুল লাগে, জি লক লাগে, পাইপ লাগে, ক্লাম লাগে, এই ধরনের আরো 9-10টা আইটেম আছে। সবকিছুর সমন্বয়ে একটাই, যেমন রেগুলেটর আছে, মিটার আছে, তারপরে গেট বাল্ব আছে, ফিলিং পয়েন্ট আছে, এই সব কিছু মিলে একটা প্যাকেজ হলো বাইক এলপিজি কনভার্সন সিস্টেম। এই আপনার বাইক এলপিজি কনভার্সন করতে কেমন সময় লাগে? এটা দক্ষ হাতে করতে পারলে 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাইকের অন্য কোনো প্রবলেম থাকলে তখন কিন্তু সময়টা বেশি লেগে যায়, যেটা আসলে সিস্টেমের কারণে না, হয়তো বাইকের অন্য একটা প্রবলেম আছে, হয়তো সাইড যে সারি গার্ড থাকে সেটা ঠিক নাই, সেটাকে মেরামত করতে হয়। এই সব কারণে অনেক সময় সমস্যা। অনেক সময় দেখা যায় এয়ার ফিল্টার বক্স ফাটা থাকে, তখন ওইটাকে আবার মেরামত করতে হয়। এমনি আসলে আমি একদিন একটা করছি 40 মিনিটে, আমি ফুল কমপ্লিট করেছি 40 মিনিটে। টিউনিং করতে সর্বোচ্চ 1 মিনিট সময়ের দরকার, কিন্তু অনেকেই 3-4 ঘন্টা বইটা কাজ করে তারপর টিউনিং করতে পারে না, মিলাইতে পারে না, যে কারণে একজন দক্ষ লোক দিয়ে কাজ করানো হলো সবচেয়ে উত্তম। কেমন খরচ হয় ফুল সেটআপে? এটা আগে খরচটা অনেক বেশি ছিল, এখন একদম হাতের নাগালে। আমাদের যেমন প্যাকেজ আছে 6,500 টাকার প্যাকেজ আছে, 7,500 টাকার প্যাকেজ আছে, 8,500 টাকার প্যাকেজ আছে, 12,000 টাকার প্যাকেজ আছে। হ্যাঁ, এরকম কয়েকটা প্যাকেজ আছে, এখন যে যেটা নিতে চায় আর কি পছন্দ করে। কেমন গ্রাহকের চাহিদা সব থেকে বেশি, উবার, পাঠা নাকি ব্যক্তিগত গাড়ি? এটা হলো যেমন ইয়াং যে ছেলেরা আছে যারা দামি গাড়ি ইউজ করে, R15 টাইপ, এদের মধ্যে এটার চাহিদা নাই, কারণ তারা নিজের পকেটে টাকা খরচ করে না, তারা বাবার টাকা খরচ করে, তাদের এটা নিয়ে চিন্তা নাই। মূলত যারা পাঠাও রাইড শেয়ার যারা করে তাদের এটা খুবই প্রয়োজন, কারণ দিনে যদি একটা রাইড শেয়ার করে যদি 500 টাকার তেল যায়, সেখানে তার 250 টাকার তেল যাবে। এটা চিন্তা করলে কিন্তু সে আলটিমেটলি মাসে অনেক টাকা সেভ করতে পারবে, যে কারণে তাদের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তাদের চাহিদার শীর্ষে। এছাড়াও একটা মিডল এইজের যারা সরকারি চাকরিজীবী বা আদার্স যারা মানে প্রতিদিন 100-200 কিলো গাড়ি রান করে, বেশি রাইড করে, তাদের জন্য এটা খুবই দরকার। যারা দিনে 5-10 কিলো রাইড করে, আমি মনে করি যে তাদের এতটা প্রয়োজন পড়ে না। প্রতিদিন বা প্রতিদিন না, মাসে কেমন গ্রাহক আপনারা পান? এটা ঈদের রোজার মধ্যে তো একটু চাহিদাটা কম ছিল, কারণ রোজার মধ্যে রোজা থেকে এই কাজগুলোর জন্য আসা বা যারা ঈদের জন্য প্রস্তুতি নেয় তারা আসলে অন্য কোনো দিকে টাকা খরচ করতে চায় না, যে কারণে রোজার মধ্যে একটু সেলটা কম ছিল। এই অফিস খোলার পর থেকে রোজার পরে আমরা 2 দিন যাবত খুলছি, আলহামদুলিল্লাহ ভালো, প্রতিদিন 2টা-3টা করে তো এখানে হচ্ছেই। আর গ্রাহকের রেসপন্স কেমন, পজিটিভ না নেগেটিভ? গ্রাহকের রেসপন্স বলতে এটা যদি আমি একদম কারেক্টলি বলি, তাহলে আমাদের যারা ডিলার আছে, যারা
সঠিক কনভার্সন কাজটা আমাদের কাছ থেকে রপ্ত করে নাই। তারা কাজ করে দিলে বাইকাররা একটু প্রবলেম ফেস করে, তারপরে আমাদেরকে আবার সেটা সাপোর্ট দিতে হয়। তো আমরা যে কাজগুলো করে দেই ইনশাল্লাহ 95% আমি পজিটিভ রিভিউ পাইছি। আর এখন আমার যে বর্তমান যে কিটটা আছে বা ভ্যাপোরাইজারটা, এটা সুপার পারফরমেন্স। আর অনেকেই বলে যে এলপিজি গ্যাসকে সিএনজি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের সাথে মিলাই ফেলে। এখন কমপ্রেসড ন্যাচারাল গ্যাসটা হলো 4500 PSI তে থাকে, আর এলপিজি গ্যাসটা থাকে 250 থেকে 275 PSI। এই 250 থেকে 275 PSI প্রেসারে বা 12 থেকে 7 থেকে 12 বার প্রেসারে থাকে। অর্থাৎ 1 কেজিকে 7 গুণ প্রেসার দিলে যতটুকু হয় এতটুকু, আর সর্বোচ্চ হলো 12 কেজি পর্যন্ত প্রেসারে থাকে। এটাতে একটা সিলিন্ডার, আমরা যে সিলিন্ডার গুলা ইউজ করি 2.5 মিলি বা 3 মিলি, এটাকে ফাটানোর মতো কোনো শক্তি এলপিজি গ্যাসের এখনো হয় নাই। যে ব্লাস্ট হবে এটা সম্ভব না। হ্যাঁ, সেটা হইতে পারে যে কোনো কিছুর সাথে আঘাত লাগলো, ফেটে গেল, তাহলে গ্যাসটা আস্তে আস্তে বের হয়ে যাবে, একটু বাতাসের থেকে একটু দ্রুত গতিতে বের হয়ে যাবে। হ্যাঁ, লিকেজ হয়, এছাড়া আর কোনো কিছু না। যারা বাইক ইউজ করতেছে তাদের কারো কারো লিকেজ হয়েছে, তারা হয়তো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখছে। এখন কথা হলো যে বাইক গুলো তো বেশিরভাগ সময় এই গরমের সময় রোদের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে গরমের কারণে ভিতরে গ্যাস আরো বেশি সম্প্রসারিত হয়ে কোনো ব্লাস্ট হতে পারে blast কিনা, হতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা রোদের কারণে, বেশি তাপের কারণে। সুন্দর প্রশ্ন করছেন। এলপিজি গ্যাসটা আপনারা জানেন যে -43 ডিগ্রি, মাইনাস প্লাস না, -43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকে। যে কারণে আপনি যত রোদ্রের মধ্যে আপনার বাইক রাখেন, আপনি সিলিন্ডারে হাতটা দেখবেন ঠান্ডা। আর এই গ্যাসটা এত ঠান্ডা যে আপনার হাতের মধ্যে যদি সরাসরি লাগে নজলের থেকে, তাই কিন্তু আমরা চামড়া উঠে যাবে, এত ঠান্ডা। কাজে যেটা -43 ডিগ্রি টেম্পারেচারে থাকে, এই রোদ্রে সেটাকে কিছুই করতে পারবে না। এখনো তো মনে হয় এইভাবে শুরু করছেন কিনা আমি জানি না, আপনার কথা অনুযায়ী বুঝলাম যে প্রাথমিকভাবে এখনো পরীক্ষামূলক চলতেছে আর কি, বাণিজ্যিকভাবে বলা যাবে না। এই ব্যবসাটা কি আরো মানে সম্প্রসারিত করার ইচ্ছা আছে কিনা? একটা নতুন প্রযুক্তি, এটা মানুষের অর্থনৈতিক যে সাশ্রয়টা করে দেবে। আমরা প্রত্যেকটা মানুষই অর্থনৈতিক সাশ্রয় চাই। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একজন মানুষ যদি মাসে তার তেল খরচের থেকে 2 থেকে 4 হাজার টাকাও সেভ করতে পারে, আমি মনে করি ছোট একটা ফ্যামিলি 2-4 হাজার টাকায় তার সারা মাসের বাজারের খরচ উঠে যায়। তাই এটা যেহেতু আমাদের 50% সাশ্রয় হবে, 100 টাকায় 100 কিলো বলবো না, আমি বলবো যে প্রতিটা মোটরসাইকেল 50% সাশ্রয় হবে এলপিজি করলে। তো এই সাশ্রয়ের কারণে আমার মনে হয় যে এই এলপিজিটাকে সবারই করা উচিত। বাংলাদেশ সরকার যদি এটাতে একটু নজর দিত, হ্যাঁ, যে এটাকে কিভাবে আর আধুনিকায়ন করা যায়, তাহলে হয়তো এটা আরো বাণিজ্যিকভাবে ফলপ্রসূ হইতো বা মানুষের দোরগোড়ায় পৌঁছে যেত। ছোট্ট একটা যাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এলপিজি বাইকের ভবিষ্যৎ খুবই ভালো, তবে এদিকে সরকারের সুদৃষ্টি দিতে হবে। সরকার সুদৃষ্টি দিলে এটার আরো উন্নয়ন ঘটালে মানুষের সাশ্রয় হবে। প্রাইভেট কারগুলা যেমনি এলপিজি গ্যাসে চলতেছে নিরাপদে, আমরা দেখবেন যে টিভিতে বিজ্ঞাপন দেয় যে আপনার গাড়ির পিছনে কি জ্বলন্ত বোম নিয়ে ঘুরবেন নাকি এলপিজিতে কনভার্সন করে নিরাপদ থাকবেন। তো আসলে কিন্তু এলপিজিটা নিরাপদ একটা জ্বালানি এবং এটা পরিবেশ বান্ধব, এটাতে কোনো কার্বন নাই, জিরো কার্বন। যে কারণে এটা পরিবেশের জন্য যেমন একদিকে উপকারী, অন্যদিকে হলো মানুষের জন্য সাশ্রয়ী।